আজ ভুটান ভ্রমণ নিয়ে বলবো। ভুটান ভ্রমণের খরচ অনেক বেড়ে গেছে। ধাপে ধাপে সেই খরচের প্রসঙ্গ তুলব। আমরা জয়গাঁও পৌঁছলাম। সেখানে আমাদের পারমিশন করিয়ে আমরা গাড়ি করে প্রথমে গেলাম থিম্পু, সেখানে 2 দিন থাকলাম। তারপরে গেলাম পুনাখা। পুনাখাটাতে 2 দিন ছিলাম, তার মধ্যে একদিন ফোকজিকা ভ্যালি ঘুরে এসেছি। এইবার ফোকজিকা ভ্যালি থেকে ফিরে এক রাত পুনাখায় কাটিয়ে আমরা সোজা চলে এলাম পাড়োতে 2 রাত্রি ছিলাম। পাড়ো থেকে চেলেলা পাস হয়ে আমরা আবার জয়গাঁও ফিরে এলাম। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সকাল 7টা 20-তে ছাড়লো ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। তার যে ভিস্টাডোম কোচ, সেই ভিস্টাডোম কোচেতে আমরা হাসিমারা অবধি যাব। সুন্দর কোচ, চতুর্দিকে কাঁচ দিয়ে তৈরি, লাল সিটগুলো ঘোরানো যায়। দুপাশের দৃশ্য দেখতে দেখতেও যাওয়া যায়। আবার ইচ্ছা করলে একদম পিছনে বড় একটা কাঁচের জানলা রয়েছে, যেটা দিয়ে পুরো পিছনের দৃশ্য দেখতে 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 যাওয়া যায়। মাঝখান দিয়ে রেল লাইন চলেছে, দুপাশে সুন্দর দৃশ্য। কখনো কখনো ব্রিজ আসছে, এটা জল ঢাকা নদীর ওপরে এই ব্রিজ, এটাও সুন্দর দেখতে লাগছে। এরপরে আমরা হাসিমারা এসে পৌঁছলাম। হাসিমারা থেকে একটা গাড়ি করে আমরা চলে গেলাম জয়গাঁওয়ের ওপারেই হচ্ছে ভুটান। এই হচ্ছে পুনসলিং গেট। ওখানেই গাইডের সাথে আমরা আলাপচারিতা সেরে ভেতরে ঢুকে গেলাম পারমিশন করাতে। গাইড আগে থেকেই আমাদের ঠিক করা ছিল, গাইডই আমাদের সমস্ত কিছু পারমিশন করিয়ে দিল এবং খুব তাড়াতাড়ি করে দিল। লাইন দিয়ে আমাদের করতে গেলে অনেক দেরি হতো। ইমিগ্রেশনের যা ফিস সেইটা দিয়ে আমরা আমাদের গাড়িতে চাপলাম। গাড়ি এগুতে লাগলো। পথে ডিভাইন মিডওয়ে বলে একটা খাবারের জায়গায় লাঞ্চ সারলাম। আমাদের থিম্পু পৌঁছতে অনেক রাত হয়ে গেল, প্রায় 9টা। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। পরের দিন আমরা আবার লোকাল সাইট সিইংয়ে বেরোবো। আমাদের হোটেল থেকে ভুটানের অনেক কিছু দৃশ্য দেখতে পেলাম। আমরা প্রথমেই ন্যাশনাল মেমোরিয়াল চড়তেন, এটা 1000 টাকা টিকিট। তারপরেই গেলাম বুদ্ধ ডোডেরমা, কেউ কেউ বুদ্ধ পার্কও বলে। খুব সুন্দর জায়গা এটি, বিশালাকায় একটা বুদ্ধের মূর্তি। ওখানে অনেক কিছু বুদ্ধের সামগ্রী রাখা আছে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা কিছু মূর্তিও দেখলাম, সুন্দর গোল্ডেন মূর্তি। সেখানে কিছু ছবি ছাপাও তোলা হলো। যেদিক দিয়ে আমরা ঢুকলাম তার ঠিক উল্টো দিকে আর একটি গেট আছে, সেই গেট দিয়ে বেরোবার গেট। এই বুদ্ধ ডোডরমাতেও এন্ট্রি ফি হচ্ছে 1000 টাকা। আমরা ক্রমাগত সিঁড়ি দিয়ে নেমে এসে নিচে নামলাম। এখানেই আমাদের গাড়ি রেডি আছে। বুদ্ধের নানা রকমের ফ্ল্যাগ, বাণী উঠছে, খুব সুন্দর দৃশ্য এটা। এই যে আমাদের গাড়ি, এই গাড়িতে করেই আমরা কদিন ধরে ঘুরবো। এরপরে আমরা গেলাম ভুটানের জু। এটা হচ্ছে টাকিন, এদের জাতীয় পশু। হরিণও দেখলাম। তারপরে রাস্তায় দেখতে পেলাম ওদের প্রেসিডেন্টের ঘর এবং পার্লামেন্ট। এটা থ্যাংটং দেওয়াচেন দোডুপ নুনারি কথার অর্থ হলো মহিলা গুরু। এটা খুব পবিত্র জায়গা এদের, খুব সুন্দর জায়গা। এরপরেই আমরা চলে গেলাম সিম্পলি ভুটান। এখানেও এন্ট্রি ফি হচ্ছে 1000 টাকা। কিছু নিয়মকানুন আছে, যেমন এখানে আমাদের আর গাইড ঢুকবে না, ওদের নিজস্বই গাইড নিতে হবে, সেটা ওই 1000-এর মধ্যেই। ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের কিছু অভ্যর্থনা জানানো হলো। কিছু মিউজিয়ামের মতো জায়গায় নানা রকমের মুখোশ, বিভিন্ন রকমের এবং বিভিন্ন রঙের রয়েছে। বহু পুরনো কাঠের জানালা। তারপরে কিছু নাচ গানের আসর ছিল।
আমাদের সাধারণ লোকের সাথেও কিছু নাচ গান করলো। এগুলো সিম্পলি ভুটানের মধ্যেই। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম মার্কেটে। সব কিছুই পাওয়া যায়, সবজি, ফল। তারপরে চলে এলাম থিম্পুরে একটা বিখ্যাত জায়গা ক্লক টাওয়ার। তারপরেই রাত্রি হয়ে গেল। পরের দিন আমরা আবার বেরোবো পুনাকার দিকে। হোটেলেরই ওপরে কিছু প্রেয়ার হচ্ছিল, তারই দৃশ্য। আমরা কিছুক্ষণ সেখানে গিয়ে বসেওছিলাম। এখান থেকে বেরিয়ে পড়লাম গাড়ি করে। প্রথমেই দোচুলা পাসের ওপর দিয়ে গেলাম। এটা একটা খুব বিখ্যাত জায়গা ভুটানের। তারপরে একটা সময় গাড়ি থেকে নেমে আমরা হাঁটতে শুরু করলাম লোবেসা গ্রামের দিক। এটা হচ্ছে একটা আর্টের জায়গা। দেখুন কত সূক্ষ্ম কাজ এরা তৈরি করছে, হাসি মুখে তৈরি করছে। এগুলোর ওরা অনেক টাকাতেই বিক্রি করে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা কিছু কিনতে পারিনি, কারণ ক্যাশ টাকা আমরা তো অত নিয়ে যাই না। ওরা ভারতীয় টাকা চলে, কিন্তু ভুটানির টাকা আমরা তো কনভার্ট করে নিয়ে আসিনি। এছাড়াও আমরা একটা মার্কেট দেখলাম, যেখানে কিছু দোকানপাট রয়েছে এইসব আর্ট ক্রাফট বিক্রি করার জন্য। এরপর আমরা চলে এলাম চিমি লাখাং। চিমি লাখাংটা হচ্ছে পুত্রের দেবতা বলা যেতে পারে। যাদের কোনো বাচ্চা হচ্ছে না তারা এখানে আসতে পারে। কিছুটা সমতল, কিছুটা উঁচু নিচু, এই রাস্তা দিয়ে হাঁটতে 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 যেতে হবে। আমাদের ভালোই লাগছিল যেতে, খানিকটা অন্য পরিবেশ। শহরের যে তার মধ্যে কোলাহল সেটা ছাড়িয়ে এই হচ্ছে চিমি লাখাং। তারপর আমরা ফিরে এলাম ভিনটেজ কাফে, ওই লোবেসাতেই। সেখানে আমরা লাঞ্চ করলাম, করে পুনাকায় চলে এলাম। পুনাকা জং। পুনাকা জংয়ের এন্ট্রি ফিও 1000 টাকা। এই হচ্ছে তার টিকিট। নদীর ওপরে প্রচুর মাছ খেলে বেড়াচ্ছে, কেউ কেউ খাবারও দিচ্ছে। এই নদীর ওপরে একটা ব্রিজের মতো আছে, ওটা পেরিয়ে গিয়ে কিছু সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। চতুর্দিকে বিভিন্ন রকমের নিদর্শন, যেটা আমাদের গাইড খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছেন। এটা হচ্ছে পুনাকার জংয়ের ভেতরের দিকটা। দারুণ কাঠের কাজ। মাঝে মাঝে এরকম এক একটা করে বিল্ডিং আছে, কিন্তু ওটা লম্বায় অনেক বড়। আবার একটু পরে যাব, আবার ওখানে আবার একটা বিল্ডিং দেখতে পাবো মাঝে। এইটাতে প্রচুর হিস্ট্রি লেখা আছে, যেটা গাইড আমাদের বুঝিয়ে দিয়েছেন। এটা হচ্ছে পুনাকার বিখ্যাত সাসপেনশন ব্রিজ। এই ব্রিজটার ওপর দিয়ে হেঁটে ওপারে যাওয়া যায়, তবে তার এবং লোহার তৈরি ব্রিজ খুবই দুলতে থাকে বলে ভয় লাগে। আমরা অর্ধেক গিয়ে আবার ফিরে এসেছি। খুব সুন্দর অভিজ্ঞতা এটা। তারপর আমরা চলে এলাম হোটেল পেমা কার্পু। এইখানেই আমরা কদিন ধরে ছিলাম। খুব সুন্দর হোটেল। পরের দিন আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেলাম, যাব ফোবজিগা ভ্যালি। পথে একটা রেস্টুরেন্টে একটু চা খেয়ে নিলাম। বেশ ছিমছাম গোছানো এই রেস্টুরেন্ট। ভুটানের পথে ঘাটে প্রচুর ফুল দেখতে পাওয়া যায়, প্রচুর ফুল, নানা রকমের ফুল, নাম জানা নাম অজানা। এটা লাওলা পাস। ফোবজিগা ভ্যালি যেতে গেলে এটা পড়বে। এটা বেশ সুন্দর, সবুজ ঘাসের মধ্যে দিয়ে পাহাড় দুপাশে, খুব সুন্দরই। দেখতে দেখতে আমরা চলে গেলাম গ্যাংতে মোনাস্ট্রি। গ্যাংতে মোনাস্ট্রি থেকেও ফোবজিগা ভ্যালি দেখতে পাওয়া যায়।
আমরা কিছুটা গাড়ি করে গিয়ে গাড়ি ছেড়ে দিলাম, কারণ ফবজিকা ভ্যালিতে হেঁটে হেঁটে যাওয়ার মজাই আলাদা। কাজেই গাড়ি ছেড়ে দিলাম। এই দেখুন দুপাশে এই ভ্যালির মধ্যে দিয়ে দিয়ে যাওয়া, প্রচুর ঝোপঝাড় আছে, প্রচুর ঝোপঝাড়, কিছু বড় গাছও আছে। এটা সাধারণ মানুষের যাওয়া খুব মুশকিল, গাইড ছাড়া যাওয়া যাবে না। এখানে কিছু ঝোপঝাড় থেকে কিছু ওষুধ, কিছু কাগজ তৈরির জিনিস পাওয়া যায়। এটা যেমন বারবেরিজটা ওষুধ, আবার এটা কটন এস্টা, এর থেকে কটনের জিনিস তৈরি হয়। এই যে আমাদের গাইড পিছন থেকে হাত নাড়ছেন, গাইড আমাদেরকে এগিয়ে চলুন করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এইবার আসল জায়গাটা এলাম। এই দেখুন দুপাশে এই ভ্যালির শীতকালেতে পুরো বরফে ঢাকা থাকে, তার দৃশ্য সম্পূর্ণ আলাদা। গবাদি পশু চড়ে বেড়াচ্ছে, সবুজ দুপাশে, সুন্দর। এখানে হেঁটে না গেলে এটার ভালো মতো বোঝাই যাবে না। একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে দূরে, খুব ভালো করে এখান থেকে বোঝা না গেলেও আছে নদী। একপাশে পাহাড়, কিছু চাষযোগ্য জমিও আছে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, গাড়ি আমাদের অন্য রাস্তাতে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এইখানটাতে আমরা লাঞ্চ সারলাম। এইটাও খুব সুন্দর জায়গা, খেতে খেতে আমরা ভ্যালিটা দেখতে পাচ্ছিলাম। এখান থেকে আমরা পুনাকার হোটেলে ফিরে গেলাম। পরের দিন আমরা পারোর উদ্দেশ্যে রওনা দেবো। প্রথমেই এলাম প্যাচোক লাকানে। এটা আমরা যাইনি, দূর থেকেই এটা দেখলাম। দূর থেকে দেখে আমরা পারোর দিকে এগিয়ে গেলাম। এটা হচ্ছে পারোচু, মানে পারো নদী। স্বচ্ছ জল, পরিষ্কার জল, সাদা পাথরের উপর দিয়ে সশব্দে বয়ে যাচ্ছে। তারপরেই ওখান থেকে আমরা চলে এলাম ন্যাশনাল মিউজিয়াম। পারোর এই মিউজিয়ামে 3টে তলা সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে উঠতে হয়। প্রথমে অর্ধেক একটা ফ্লোরে দেখে, আবার যখন ওইরকমভাবে অর্ধেক দেখতে দেখতে ওপরে উঠে, আবার পরে বাকি অর্ধেক দেখতে দেখতে নামতে হয়। এটা আমাদের পারোর হোটেল দি স্যাং। এর পরের দিন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। খুব সুন্দর একটা এয়ারপোর্ট, পারোর এয়ারপোর্ট, দেখবার মতো। ওপর থেকে এরকম ভালো ভিউ আমার মনে হয় না আর কোনো এয়ারপোর্টে দেখতে পাওয়া যায়। ওখান থেকে আমরা চলে গেলাম চেলেলা পাস দেখতে। চেলেলা পাসের রাস্তাটিও খুব সুন্দর। পাহাড়ি রাস্তা যেমন ব্যাক হয়, ভুটানের এই একটি জিনিস, রাস্তাঘাট সব সুন্দর, কোথাও কোনো খানাখন্দ নেই। রাস্তাঘাটেও কেউ নোংরা ফেলে না। এইটাই হচ্ছে চেলেলা পাসের বৈশিষ্ট্য। দূরে চমলহারি পিক দেখা গেল। তারপরে আমরা ক্রমশ নেমে আসছি। একটা সুন্দর ঝর্ণা দেখতে পাওয়া গেল রাস্তায়, ঠিক যেন বৃষ্টির আকারে পড়ছে। এবার আমাদের গাইড কিনলে ওয়াংচুর কিছু কথাবার্তা আমরা শুনব। Tourists actually is very important to Bhutan, as they actually help our countries to give like free educations and free medications because of your SDF. It's kind of contributions to our country, and also like tourism is a second economic of our country. ওখান থেকে আমরা আবার ইমিগ্রেশন অফিসের মধ্যে দিয়ে ভুটান গেট পেরিয়ে ভারতে প্রবেশ করলাম। এখানে আমাদের হোটেল ছিল হোয়াইট হাউস। এখানে থেকে পরের দিন সকালবেলায়
আমরা গাড়ি করে এনজেপি ফিরে এলাম। ওখান থেকেই আমাদের বাড়ি ফেরার ট্রেন ছিল।